আচ্ছা, আমরা যে টাকাটা ব্যাংকে রাখি সেটা আসলে কতটা নিরাপদ? মানে কে গ্যারান্টি দেয় যে একটা ব্যাংক হঠাৎ করে একদিন হাওয়া হয়ে যাবে না আর আমাদের সব সঞ্চয় গায়েব হয়ে যাবে না? পর্দার আড়ালে কি এমন কোনো ব্যবস্থা আছে যা আমাদের এই আর্থিক জগৎটাকে ধরে রাখে? এটা একটা দারুণ প্রশ্ন। কারণ বেশিরভাগ মানুষই এই অদৃশ্য রক্ষা কবচটা নিয়ে সেভাবে ভাবে না। আমরা তো ধরেই নেই যে সবকিছু ঠিকঠাক চলবে। কিন্তু সত্যিটা হলো এই পুরো সিস্টেমটাকে স্থিতিশীল রাখার জন্য একটা বিশাল এবং বেশ জটিল কাঠামো কাজ করে যাচ্ছে। আমাদের হাতে থাকা সোর্সগুলো ঠিক এই কাঠামোরই ব্যবচ্ছেদ করেছে, যাকে বলা হয় আর্থিক ও মুদ্রা ব্যবস্থার নিয়ন্ত্রক কাঠামো। তার মানে আজ আমরা সেই অদৃশ্য ইঞ্জিনিয়ারদের কাজকারবার বুঝতে চেষ্টা করব, যারা আমাদের অর্থনীতির জাহাজটাকে ডুবতে দেয় না। আমাদের আজকের আলোচনার মিশন হল এই জটিল ব্যবস্থার মূল বিষয়গুলো, বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকাটা সহজভাবে বোঝা। চলুন তাহলে গভীরে ডুব দেওয়া যাক। আর এই পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে একটা শব্দ বারবার আসবে: নিয়ন্ত্রণ বা রেগুলেশন। সোর্সগুলোতে খুব সহজভাবে সংজ্ঞা দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ মানে হলো এমন কিছু নিয়মকানুন তৈরি করা যা ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থনৈতিক স্বাধীনতাকে কিছুটা হলেও সীমিত করে। শুনতে একটু নেতিবাচক মনে হতে পারে, তাই না? হ্যাঁ, স্বাধীনতা সীমিত করা শুনলে তো ভালো লাগে না। মনে হয় কেউ আমাদের বেঁধে রাখতে চাইছে। কিন্তু এর পেছনের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা আসলে ঠিক তার উল্টো। এটা করা হয় বৃহত্তর স্বার্থে, পুরো আর্থিক ব্যবস্থাকে স্থিতিশীল রাখা এবং সাধারণ গ্রাহক অর্থাৎ আমাদের মতো মানুষদের স্বার্থ রক্ষা করার জন্য। ভাবুন তো, যদি কোনো নিয়মই না থাকত, তাহলে যে কোনো ব্যাংক ইচ্ছেমতো ঝুঁকি নিতে পারত। তাতে হয়তো তাদের সাময়িক লাভ হতো, কিন্তু একটা বড় ভুলের কারণে পুরো অর্থনীতি ধসে পড়তে পারত। তার মানে এই নিয়ন্ত্রণগুলো হলো অর্থনীতির সেফটি নেট। এখন প্রশ্ন হলো, এই সেফটি নেট ঠিক কি ধরনের হয়? আমি সোর্সগুলোতে দেখছিলাম যে এটাকে মূলত দুটো বড় ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মাইক্রোপ্রুডেন্সিয়াল রেগুলেশন, ঠিক। আর এই ম্যাক্রোপ্রুডেন্সিয়াল নামটা যতটা কঠিন, কাজটা ততটা সহজ। এর ফোকাস থাকে প্রত্যেকটা আলাদা আর্থিক প্রতিষ্ঠানের উপর। ধরুন একটা নির্দিষ্ট ব্যাংক, সেই ব্যাংকটার যথেষ্ট মূলধন আছে কিনা, তারা গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে কিনা, তাদের ঝুঁকি নেওয়ার পরিমাণটা সীমা ছাড়াচ্ছে কিনা, এই বিষয়গুলো নিশ্চিত করাই হলো ম্যাক্রোপ্রুডেন্সিয়ালের কাজ। মানে প্রত্যেকটা খেলোয়াড় নিয়ম মেনে খেলছে কিনা সেটা দেখা। আর দ্বিতীয়টা হলো ম্যাক্রোপ্রুডেন্সিয়াল রেগুলেশন, যেটা আমার কাছে আরও বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে। এখানে ফোকাসটা একটা প্রতিষ্ঠান থেকে সরে গিয়ে পুরো সিস্টেমের উপর চলে আসে। একদম। এখানেই আপনার দেওয়া গাছের অ্যানালগটা দারুণভাবে খেটে যায়, যেটা সোর্সে উল্লেখ করা হয়েছে। ম্যাক্রোপ্রুডেন্সিয়াল হল জঙ্গলের প্রত্যেকটা গাছের আলাদা আলাদা যত্ন নেওয়া, আর ম্যাক্রোপ্রুডেন্সিয়াল হল পুরো জঙ্গলটাতেই যেন আগুন না লাগে বা কোনো রোগ ছড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখা। কারণ হতে পারে প্রত্যেকটা গাছ আলাদাভাবে সুস্থ, কিন্তু সবাই মিলে এমন একটা কাজ করছে যা পুরো জঙ্গলের জন্য ঝুঁকি তৈরি করছে। যেমন সব ব্যাংক যদি একসাথে রিয়েল এস্টেট খাতে প্রচুর ঋণ দিতে শুরু করে, আলাদাভাবে দেখলে প্রত্যেকটা ব্যাংকের সিদ্ধান্তই হয়তো ঠিক, কিন্তু সবাই মিলে এটা করলে একটা হাউজিং বাবল তৈরি হতে পারে, যা ফেটে গেলে পুরো অর্থনীতিকে বিপদে ফেলবে। ২০০৮ সালের বিশ্ব অর্থনৈতিক সংকটের পেছনে তো এটাই একটা বড় কারণ ছিল। ঠিক ধরেছেন। এই দুটো ধারণার পাশাপাশি সোর্সে আরও দুটো বিষয়ের কথা বলা হয়েছে: প্রুডেন্সিয়াল রেগুলেশন, যা নিশ্চিত করে যে প্রতিষ্ঠানগুলোর যথেষ্ট তহবিল আছে, এবং গ্রাহক সুরক্ষা, যা নিশ্চিত করে যে আমাদের সাথে ন্যায্য আচরণ করা হচ্ছে। এই সবগুলো মিলেই সেই নিয়ন্ত্রক কাঠামোটা তৈরি হয়। আর এই বিশাল কাঠামোর একেবারে কেন্দ্রে বসে আছে একটা প্রতিষ্ঠান, যাকে আমরা সবাই চিনি, কেন্দ্রীয় ব্যাংক। সোর্সগুলোতে ককের একটা ক্লাসিক সংজ্ঞা ব্যবহার করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক হল একটি দেশের মুদ্রা ও ব্যাংকিং কাঠামোর শীর্ষবিন্দু, অনেকটা যেন অর্থনীতির প্রধান অভিভাবক। অভিভাবক তো বটেই, কিন্তু মজার ব্যাপার হলো এই অভিভাবকের জন্ম কিন্তু একটা বড়সড় দুর্ঘটনা থেকে। হ্যাঁ, এই ইতিহাসটা সত্যি আকর্ষণীয়। সোর্স অনুযায়ী বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক, সুইডেনের সুইরিজেস রিক্স ব্যাংক, প্রতিষ্ঠিত হয়েছিল ১৬৬৮ সালে। কিন্তু এর পেছনের গল্পটা হলো এর ঠিক আগে স্টকহোমস ব্যাংকও স্পেকট্যাকুলারভাবে ব্যর্থ হয়েছিল। ভাবা যায়, ১৬৬৮ সালে মানুষ বুঝে গিয়েছিল যে ব্যাংকারদের ওপর পুরোপুরি ভরসা করা যায় না, তাদের মাথার ওপর নজরদারি করার জন্য কাউকে বসাতে হবে।
তার মানে বড় ধরনের সংকটই আমাদের নতুন এবং উন্নত ব্যবস্থা তৈরি করার শেখায়। ঠিক তাই। আর সময়ের সাথে সাথে এই কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কিন্তু স্থির থাকেনি, তাই না? সোর্সগুলোতে দেখানো হয়েছে এটা সময়ের প্রয়োজনে নিজেকে বদলে নিয়েছে। যেমন ১৯৭০-এর দশকের কথা বলা হয়েছে, যখন কেন্দ্রীয় ব্যাংকগুলোর প্রধান লক্ষ্য ছিল পূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করা। হ্যাঁ, কিন্তু তখন একটা বড় ধাক্কা আসে। ওপেক তেলের দাম বাড়িয়ে দিলে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি ভয়াবহ রূপ নেয়। জিনিসপত্রের দাম এতটাই বাড়তে থাকে যে মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। এই অভিজ্ঞতা থেকে কেন্দ্রীয় ব্যাংকগুলো একটা বড় শিক্ষা পায়। কি শিক্ষা? শিক্ষাটা হলো অর্থনীতির সব সমস্যার সমাধান একসাথে করা সম্ভব নয়। আপনি যদি শুধু কর্মসংস্থানের পেছনে ছোটেন তাহলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আবার শুধু মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপর জোর দিলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যেতে পারে। তাই একটা ভারসাম্য দরকার। এই ঘটনার পর থেকেই মূল্যস্তর স্থিতিশীল রাখা বা প্রাইস স্টেবিলিটি কেন্দ্রীয় ব্যাংকগুলোর প্রধান এবং বলা যায় প্রথম উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। তার মানে বর্তমানে তাদের একটা প্রায়োরিটি লিস্ট আছে। সোর্স অনুযায়ী সেই লিস্টের প্রথমে আছে মূল্যস্তর স্থিতিশীল রাখা, যার জন্য বেশিরভাগ উন্নত দেশে মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা ২% কাছাকাছি রাখা হয়। এরপর আসে পূর্ণ কর্মসংস্থান, আর্থিক স্থিতিশীলতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হারের স্থিতিশীলতা। এবং এই উদ্দেশ্যগুলো অর্জনের জন্য কেন্দ্রীয় ব্যাংকে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। সেগুলো অনেকটা একটা অর্কেস্ট্রার কন্ডাক্টরের মতো, যিনি বিভিন্ন বাদ্যযন্ত্রকে একসাথে বাজিয়ে একটা সুরেলা সঙ্গীত তৈরি করেন। তাহলে চলুন এই কন্ডাক্টরের হাতে কি কি বাদ্যযন্ত্র আছে সেগুলো একটু দেখি। মানে তাদের মূল কাজগুলো কি? সোর্স অনুযায়ী প্রথম এবং অন্যতম প্রধান কাজ হল এটি সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। হ্যাঁ, সরকারের সমস্ত আয়, ব্যয়, লেনদেন, ঋণ সবকিছু এই কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমেই হয়। সরকার যখন দেশের ভেতরে বা বাইরে থেকে ঋণ নেয়, সেই প্রক্রিয়াটাও কেন্দ্রীয় ব্যাংকই সামলায়। এক কথায় সরকারের ব্যক্তিগত অ্যাকাউন্টেন্ট। সরকারের অ্যাকাউন্টেন্ট হওয়ার পাশাপাশি এটা আবার অন্য সব ব্যাংকেরও ব্যাংক, ব্যাংকার্স ব্যাংক। এটা কিভাবে কাজ করে? বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের আমানতের একটা নির্দিষ্ট অংশ, যাকে আমরা রিজার্ভ বলি, কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয়। এটা একটা সুরক্ষার ব্যবস্থা। এর থেকেও গুরুত্বপূর্ণ হল কেন্দ্রীয় ব্যাংক অন্য ব্যাংকগুলোর জন্য শেষ আশ্রয়স্থল বা লেন্ডার অফ লাস্ট রিসর্ট হিসেবে কাজ করে। এই শেষ আশ্রয়স্থল ঠান্ডাটা খুব গুরুত্বপূর্ণ। এর মানে হল যখন কোনো বাণিজ্যিক ব্যাংক হঠাৎ করে তারল্য সংকটে পড়ে, মানে তাদের হাতে নগদ টাকা প্রায় শেষ এবং অন্য কোনো জায়গা থেকে তারা ঋণ পাচ্ছে না, তখন তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছে সাহায্যের জন্য যেতে পারে। একদম, এটা অনেকটা লাইফ বোটের মতো। তবে এখানে একটা বিতর্কও আছে। এই নিশ্চয়তা পেয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে একটু বেশি বেপরোয়া হয়ে যায় না? তারা কি ভাবে না যে যত খুশি ঝুঁকি নাও, বিপদে পড়লে তো কেন্দ্রীয় ব্যাংক বাঁচাবেই? এটাকে অর্থনীতির ভাষায় মরাল হ্যাজার্ড বলা হয়। এটা একটা দারুণ পয়েন্ট। তার মানে সাহায্য করার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংককে এটাও নিশ্চিত করতে হয় যে ব্যাংকগুলো যেন এই সুবিধার অপব্যবহার না করে। আর এখানেই তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা কাজে লাগে, ঋণ নিয়ন্ত্রণ। ঠিক, অর্থনীতিতে ঋণের প্রবাহ হল রক্তের মতো। রক্তপ্রবাহ খুব বেশি হলে প্রেশার বেড়ে যায়, অর্থাৎ মুদ্রাস্ফীতি হয়। আবার খুব কম হলে শরীর দুর্বল হয়ে পড়ে, অর্থাৎ মন্দা দেখা দেয়। কেন্দ্রীয় ব্যাংক এই রক্তপ্রবাহটাকে নিয়ন্ত্রণ করে। এর জন্য সোর্সে দুই ধরনের পদ্ধতির কথা বলা হয়েছে, পরিমাণগত এবং গুণগত। পরিমাণগত বা কোয়ান্টিটেটিভ পদ্ধতিগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। যেমন ব্যাংক রেট পরিবর্তন করা, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক যে সুদের হারে অন্য ব্যাংকগুলোকে ঋণ দেয় সেটা বাড়িয়ে বা কমিয়ে দেওয়া। সুদের হার বাড়ালে ঋণ নেওয়া কঠিন হয়ে যায়, বাজারে টাকার যোগান কমে, আর কমালে হয় তার উল্টোটা। এর থেকেও শক্তিশালী একটা টুল হল খোলা বাজারের লেনদেন বা ওপেন মার্কেট অপারেশনস। ব্যাপারটা অর্থনীতির ভলিউম কন্ট্রোলের মতো। যখন কেন্দ্রীয় ব্যাংক দেখে যে অর্থনীতিতে টাকার যোগান খুব বেশি, মুদ্রাস্ফীতি বাড়ছে, তখন তারা বাজারে সরকারি বন্ড বা সিকিউরিটিজ বিক্রি করে। মানুষ এবং ব্যাংকগুলো সেই বন্ড কিনলে তাদের নগদ টাকা কেন্দ্রীয় ব্যাংকের কাছে চলে আসে। ফলে বাজার থেকে টাকা শুষে নেওয়া হয়। আর যখন মন্দা দেখা দেয় তখন ঠিক উল্টোটা করে, তারা বাজার থেকে বন্ড কেনা শুরু করে,
যার ফলে সিস্টেমে নতুন টাকা প্রবেশ করে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসে। এটা তো খুবই স্মার্ট একটা উপায়। খুবই কার্যকর। এর পাশাপাশি ভ্যারিয়েবল রিজার্ভ রেশিও পরিবর্তন করেও টাকার যোগান নিয়ন্ত্রণ করা যায়। অন্যদিকে আছে গুণগত বা কোয়ালিটেটিভ পদ্ধতি, যেমন ঋণের রেশনিং, যেখানে কেন্দ্রীয় ব্যাংক বলে দিতে পারে যে নির্দিষ্ট কোনো খাতে, যেমন শেয়ার বাজারে, এর বেশি ঋণ দেওয়া যাবে না, অথবা নিয়ম না মানলে সরাসরি কোনো ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, যাকে বলে ডিরেক্ট অ্যাকশন। এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে, যা নিয়ে সোর্সগুলোতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই যে এত ক্ষমতাধর একটা প্রতিষ্ঠান, তার কি সরকারের নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ স্বাধীন হওয়া উচিত? এটা তো অর্থনীতির জগতে একটা বিশাল বিতর্ক। বিশাল এবং পুরনো বিতর্ক। স্বাধীনতার পক্ষে সবচেয়ে বড় যুক্তিটা হল রাজনৈতিক চাপ থেকে মুক্তি। সোর্সগুলোতে পলিটিক্যাল বিজনেস সাইকেলের কথা বলা হয়েছে। ভাবুন তো, নির্বাচনের ঠিক আগে সরকার ভোটারদের খুশি করতে চাইছে। তখন তারা কেন্দ্রীয় ব্যাংকে চাপ দিতে পারে সুদের হার কমানোর জন্য, যাতে অর্থনীতি চাঙ্গা দেখায়, মানুষ স্বস্তি পায় এবং তাদের ভোট দেয়। এতে হয়তো সাময়িকভাবে অর্থনীতিতে জোয়ার আসবে, কিন্তু নির্বাচনের পর উচ্চ মুদ্রাস্ফীতির আগুন পুরো দেশকে পোড়াতে পারে। একটা স্বাধীন কেন্দ্রীয় ব্যাংক এই স্বল্পমেয়াদী রাজনৈতিক চাপকে উপেক্ষা করে দেশের দীর্ঘমেয়াদী মঙ্গলের কথা ভেবে সিদ্ধান্ত নিতে পারে। তারা বলতে পারে, না, এখন সুদের হার কমানো অর্থনীতির জন্য ক্ষতিকর হবে। এখানেই তাদের স্বাধীনতার মূল্য। অর্থনীতির মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কারা সিদ্ধান্ত নিচ্ছে? একদল টেকনোক্রেট বা ইংলিশ, যাদেরকে জনগণ নির্বাচন করেনি। তাদের কোনো কাজের জন্য জনগণের কাছে জবাবদিহিও করতে হয় না। এটা কি গণতন্ত্রের মূলনীতির পরিপন্থী নয়? কিন্তু অর্থনীতিবিদদের কি রাজনীতি থেকে দূরে রাখাই ভালো নয়? একজন ডাক্তার যেমন রোগীর চিকিৎসা করেন, অর্থনীতিবিদরাও তো অর্থনীতির চিকিৎসা করেন। সেখানে কি গণতন্ত্রের প্রশ্ন আসা উচিত? সাধারণ মানুষ তো আর মুদ্রানীতির জটিলতা বোঝে না। এই যুক্তিটা প্রায়ই দেয়া হয়, কিন্তু এর কাউন্টার আর্গুমেন্ট হল, ডাক্তারের ভুল চিকিৎসায় একজন রোগী মারা যায়, আর কেন্দ্রীয় ব্যাংকের ভুল সিদ্ধান্তে একটা দেশের কোটি কোটি মানুষের জীবন প্রভাবিত হয়। তাদের নেয়া সিদ্ধান্তে কারা চাকরি হারাবে, কাদের জীবনযাত্রার ব্যয় বাড়বে, এই সব নির্ধারিত হয়। এত বড় সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নির্বাচিত নয় এমন একদল মানুষের হাতে থাকাটা কি ঠিক? সোর্সে মহামন্দার উদাহরণ দেওয়া হয়েছে, যখন আমেরিকার স্বাধীন কেন্দ্রীয় ব্যাংকও কিন্তু তাদের দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছিল। সুতরাং স্বাধীনতা সাফল্যের কোনো গ্যারান্টি নয়। তার মানে এখানে গণতন্ত্র ও জবাবদিহিতা বনাম দক্ষতা ও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার একটা দ্বন্দ্ব রয়েছে। কোনো সহজ উত্তর নেই। এখন এসব তত্ত্বের পর চলুন একটু বাস্তবে ফেরা যাক। সোর্সগুলোতে বাংলাদেশের আর্থিক ব্যবস্থার নিয়ন্ত্রকদের একটা চিত্র দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে মূল নিয়ন্ত্রক অবশ্যই বাংলাদেশ ব্যাংক, যা আমাদের কেন্দ্রীয় ব্যাংক। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের জন্ম। এর কাজগুলোও সেই ক্লাসিক্যাল কাজগুলোর মতোই: মুদ্রানীতি প্রণয়ন করা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামলানো এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর নজরদারি করা। বাংলাদেশ ব্যাংক ছাড়াও আরও ৩টি প্রধান নিয়ন্ত্রক সংস্থার কথা বলা হয়েছে। বিমা খাতের জন্য আছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা IDRA, পুঁজিবাজার বা শেয়ার মার্কেটের জন্য আছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা SEC, আর ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর জন্য মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি বা MRA। এরা সবাই মিলে বাংলাদেশের আর্থিক জগৎটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক, আর বাংলাদেশ ব্যাংকের নীতির মধ্যে সোর্সে বেসেল 3 কাঠামোর কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এটা হলো বিশ্বজুড়ে ব্যাংকগুলোর জন্য একটা ঝুঁকি ব্যবস্থাপনার মেয়াদ, যা নিশ্চিত করে যে ব্যাংকগুলোর যথেষ্ট মূলধন আছে অপ্রত্যাশিত ধাক্কা সামলানোর জন্য। এছাড়া ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিমের কথাও বলা আছে। এই ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিমটা তো সাধারণ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মানে হলো, যদি কোনো ব্যাংক দেউলিয়া হয়েও যায়, তাহলেও আমানতকারীরা তাদের জমানো টাকার একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ফেরত পাবে। এটা সাধারণ মানুষের আস্থা ধরে রাখার জন্য একটা অসাধারণ ব্যবস্থা। এই সবগুলোই সেই বৃহত্তর নিয়ন্ত্রক কাঠামোর অংশ, যা আমরা একদম শুরুতে আলোচনা করছিলাম। সবকিছুই একে অপরের সাথে জোড়ায়েল। তাহলে এই পুরো আলোচনার সারমর্ম করলে কি দাঁড়ায়? আমাদের অর্থনীতির চাকার পেছনে একটা অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী হাত কাজ করছে। একটা জটিল কিন্তু সুসংগঠিত ব্যবস্থা, যার মূল উদ্দেশ্য হল মুদ্রাস্ফীতির দৈত্যকে বোতলে আটকে রাখা,
মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করা এবং পুরো আর্থিক ব্যবস্থাকে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা করা। আর এই ব্যবস্থার হিতপিণ্ডে রয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একদম। তবে আলোচনার শেষে একটা ভাবনার বিষয়ে রেখে যেতে চাই। সোর্সগুলোতে আমরা দেখলাম সময়ের সাথে সাথে কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কিভাবে বদলেছে। 1970-এর দশকে যা লক্ষ্য ছিল, আজ তা অনেকটাই ভিন্ন। এখনকার বিশ্ব তো সম্পূর্ণ নতুন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি, যেমন জলবায়ু পরিবর্তন, ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল মুদ্রার উত্থান কিংবা ভূরাজনৈতিক অস্থিরতা। খুব ইন্টারেস্টিং প্রশ্ন। ভবিষ্যতে কি কেন্দ্রীয় ব্যাংকগুলোকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি কার্বন নিঃসরণ কমানোর দায়িত্বও নিতে হবে, বা ডিজিটাল মুদ্রার যুগে তাদের ভূমিকাটা কেমন হবে? ঠিক তাই। প্রশ্নটা হলো, ভবিষ্যতের কেন্দ্রীয় ব্যাংকগুলোর প্রধান উদ্দেশ্য কি আবারও বদলে যাবে? মুদ্রাস্ফীতি বা কর্মসংস্থানের পাশাপাশি তাদের কি সম্পূর্ণ নতুন কোনো দায়িত্ব নিতে হবে? এই প্রশ্নগুলো ভবিষ্যতের অর্থনীতিবিদ এবং নীতি নির্ধারকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আর এর উত্তরের উপরই হয়তো নির্ভর করবে আমাদের ভবিষ্যৎ অর্থনীতির চেহারা।